নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা একখানি মন ছোঁয়া ছোট গল্প। গল্পের নাম অশ্রুকণা। অনুরোধ রইল গল্পটি শোনার জন্য। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন, এও আমার অনুরোধ। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প অশ্রুকণা। এই কাহিনী আমার বাল্যবন্ধু মনমথ দত্ত মাত্র 5-7 মিনিটের মধ্যেই বলে শেষ করেছিল। তার পুনরাবৃত্তি করতে আমারও এর চেয়ে বেশি সময় নেওয়ার ইচ্ছে নেই। জীবনের অনেক বড় বড় ঘটনা মাত্র 2-4 মিনিটের মধ্যেই ঘটে যায়। আবার কত অকিঞ্চিতকর ঘটনা একটানা বছরের পর বছর চলতে থাকে। নিজেদের জীবনের কথা বলবার সময়ও আমরা কখনো কখনো এই টেকনিক অনুসরণ করি। হাতে সময় থাকলে অনেক ছোট ঘটনাকে ফেনিয়ে ফাঁপিয়ে পল্লবিত করি। আবার ব্যস্ততা থাকলে অনেক বড় ঘটনাকে কেটে ছেটে ছোট করে দিয়ে বলে চলে যায়। মনমথ তাই করেছিল। তার হাতে সময় ছিল না। পোস্টাল ইউনিয়নের মিটিংয়ে 2 দিনের জন্য কোচবিহার থেকে কলকাতায় এসেছে মনমথ। অনেক আত্মীয় বন্ধুর সঙ্গে দেখা সাক্ষাৎ বাকি। স্ত্রী এক লম্বা ফর্দ পাঠিয়েছেন, মিলিয়ে মিশিয়ে বাজার করে নিয়ে যেতে হবে। মনমথ মফস্বলের মানুষ। আজকালকার কলকাতার বাজারে কোন বস্তু মেলে সে সম্বন্ধে তার ভালো ধারণা নেই। মনমথ স্বীকার না করলেও তার উদ্বেগটা আমি বুঝতে পেরেছিলাম। এদিকে আমারও উদ্বেগ গোপন ছিল না। হাতের কাছে একরাশ রয়টারের টেলিগ্রাম জমে রয়েছে। বঙ্গানুবাদ করে 2:30-টের মধ্যেই প্রেসে পাঠাতে হবে, তা না হলে ডাকের কাগজে যাবে না। এখন প্রায় 2টো। এই অস্বস্তি নিয়ে আমি আমার পুরনো বন্ধুর সঙ্গে কথা বলছিলাম। আমার ডাইনে বাঁয়ে সহকর্মীরা ঘাড় গুঁজে কলম চালাচ্ছেন। আমাদের আলাপে পাছে তাদের ব্যাঘাত হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হচ্ছিল। তবু মনমথকে চট করে বিদায় দিতে পারছিলাম না। এই স্কুল আমলের বন্ধু সে, দূরে থাকে। চিঠিপত্র লেখার অভ্যাস আমাদের নেই। দেখা সাক্ষাৎ 5-7 বছরেও একবারও হয় না। অফিস বেহারাকে 2 কাপ চা আনতে বলে আমি ওর সঙ্গে কথা বলছিলাম। মনমথের বন্ধুপ্রীতি নিশ্চয়ই আছে, কিন্তু সেই সঙ্গে চায়ের তৃষ্ণাটাও মিটিয়ে নেওয়ার ইচ্ছা যে নেই তা নয়। আমি বারবার নিরুপায় হয়ে বেহারার পথের দিকে তাকাচ্ছিলাম। হঠাৎ মনমথ বলল, তোমার ছেলে বিয়ে পড়ছে শুনে খুশি হলাম ভাই। আর কি, তুমি তো তাহলে দিনের নাগাল পেয়ে গেলে বলো। আমি হেসে বললাম, আরে নাগাল পাওয়া কি অতই সোজা? পাস টাস করে বেরোলে আবার তো সেই চাকরির চেষ্টায় নামতে হবে। 15-20 বছর আগে যা করেছি সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি। মনমথ বলল, তবু ওরা বড় হয়ে গেছে, তুমি অনেকখানি নিশ্চিন্ত। কিন্তু আমার ছেলে মেয়েরা ছোট, ভবিষ্যতে কি হবে জানি না। এখন তো একেবারে বাঘের বাচ্চা, যেমন দুরন্ত তেমন বদরাগী। ঘরের জিনিসপত্র ভেঙে চুরে তছনছ করে। বড় ঝামেলা ভাই। এসে বললাম, তাই নাকি? তুমি এত শান্ত? মনমথ বলল, অবশ্য আমার ফার্স্ট ওয়াইফ বেঁচে থাকলে তোমার মতোই সাবালক ছেলের বাপ হলেও হতে পারতাম। আমি একটু বিস্মিত হয়েই বললাম, সে কি হে, তোমার আবার ফার্স্ট ওয়াইফ সেকেন্ড ওয়াইফ আছে নাকি? কই, এই কথা তো আগে বলনি। মনমথ বলল, বলবার উপলক্ষ হয়নি।
তাছাড়া বলবার মতো তো কথাও নয়। তার মানে? মনমতো বলল, সে এক বিরাট কাহিনী, শুনলে তুমি একটা বই লিখে ফেলবে। আমি মৃদু হেসে চুপ করে রইলাম। মনমতো বলল, জানো, 20 বছর আগেকার ঘটনা। যারা সাথী ছিল তারা আর কেউ নেই। নাটকের যারা কুশীলব ছিল তারা অন্তর্ধান করেছে। চিরদিনের মতো যবনিকা পড়ে গেছে। কিন্তু কলকাতায় এলে জানো, মাঝে মাঝে মনে পড়ে আজও সেই ডিকশন লাইনে গিয়েছিলাম কিনা। আমি বললাম, তুমি যদি অমন সাংকেতিক ভাষায় কথা বলো কিছুই বুঝতে পারবো না মনমতো। বলতে যদি হয় গোড়া থেকেই খুলে বলো। মনমতো তার চওড়া কবজিতে বাঁধা ঘড়িটার দিকে তাকিয়ে বলল, না ভাই, সময় নেই যে। কনফারেন্স শুরু হবে 3টে। আমাকে অ্যাটেন্ড না করলেই নয়। একটা রেজলিউশন আমি মুভ করব। সংক্ষেপেই বলছি, প্রথম যাকে বিয়ে করেছিলাম সে তোমাদের এই কলকাতারই মেয়ে। দেখতে সুন্দরী, চালাক, চতুর, ফার্স্ট ক্লাস অবধি পড়েছিল। আরও নাকি পড়বার ইচ্ছে ছিল। ওর বাবা বিয়ে দিয়ে দিলেন। কোণে দেখতে আমি যাইনি, আমার কাকাই দেখে শুনে কোষ্ঠী মিলিয়ে এসেছিলেন। তখনকার দিনে 500 টাকা পণ, 15 ভরি ভারী গয়না, খাট, ড্রেসিং টেবিল, ঘড়ি, চেন সবই পেয়েছিলাম আমি। তবে এত না পেলেও অখুশি হতাম না। 23-24 বছরের যুবকের কাছে 16 বছরের একটি সুন্দরী মেয়ে যে কি, তা না বললেও তুমি বুঝতে পারবে। তারপর জানো, তারপর চোখ দেখে সেই শুভদৃষ্টি সময়েই বুঝেছিলাম বুদ্ধিশুদ্ধিও আছে মেয়েটির। শান্ত গো বেচারা মেয়ে আমার পছন্দ নয়। আজকাল কেই বা তা পছন্দ করে বলো? কিন্তু আমি তাকে যতখানি পছন্দ করলাম, আমার মনে হলো আমাকে সে তেমন পছন্দ করেনি। অবশ্য একেবারে অপছন্দ করবার মতো পাত্র আমি নই। বিয়ে পাশ করেছি, চাকরি বাকরিও করি, মাইনে যাই পাই, ঘরে খাবার চিন্তা তো নেই। বাবা জমি জমা যা রেখে গেছেন তাতে পরের চাকরি না করলেও আমার চলে যায়। অবশ্য দেখতে থিয়েটার সিনেমার হিরোর মতো হবার চেহারা আমার এখন নেই, তখনও ছিল না। কিন্তু পুরুষের পক্ষে হেলথ ইজ বিউটি, মানো কিনা বলো? আমার এত সব বস্তু থাকতেও আমি কিন্তু স্ত্রীর মন না পেয়ে ভিতরে ভিতরে বড় আঘাত পেলাম। মন পেলাম না কি করে টের পেলাম? তা কি আর টের পেতে বাকি থাকে? তুমি এত লেখালেখি করো, তোমাকে আর কি বোঝাবো? আমি হাসলে সে হাসে না, আমি আদর করলে সে শামুকের মতো কুঁচকে থাকে। বুঝতে কি আর বাকি থাকে ভাই? তারপর দেখি জানো, রোজ ভোর রাত্রে চোখের জলে তার বালিশ ভিজে গেছে। এসব কার জন্যে? 10-12 বছরের খুকিকে তো আমি ঘরে আনিনি, ষোড়শী যুবতীকেই বিয়ে করেছি। আর দেখতে দেখতে অষ্টাদশী। সে মেয়ে যে বাপ মার জন্য অত কান্না কাঁদে না, বই না লিখলেও তা মানুষে বুঝতে পারে। তবু আমি তাকে কোমলভাবে বললাম, আমাকে সব খুলে বলো অমিয়া, তোমার কিসের এত দুঃখ? খুলে বলো। সে কিন্তু বলল না যে আমার কোনো দুঃখ নেই, তোমার হাতে পড়ে আমি পরম সুখী হয়েছি। সে কি বলল জানো? সে শুধু বলল, আমাকে দয়া করে একটু সময় দাও, আর একদিন বলবো। বলবার আর বাকি রইল। এখন শুধু নাম বলা, ধাম বলা। কতবার আত্মদান করেছে, কতখানি করেছে, সেই সংখ্যার পরিমাণের কথা বলা। তা কি আর কেউ সঠিক বলে ভাই? বলে না। আমি তো বলাতে পারলাম না। নরমে গরমে হাজার রকমের চেষ্টা করলাম জানো। আমার আগে কে ওর জীবনে এসেছিল, কিছুতেই তার নাম আদায় করতে পারলাম না। ওর বুকের মধ্যে আছে এক মুক্তোর কৌটো, সেই কৌটোর মধ্যে নাম। বুক না চিরলে তা বেরোবে না। আমার ইচ্ছে হতো চিরেই দেখি, ছিঁড়ে টুকরো টুকরো করে দেখি। কিন্তু সেই রাক্ষসী ইচ্ছেকে আমি নিজের মনেই হজম করতাম,
আমি নিজেই জীর্ণ হয়ে যেতাম, তবু তার গায়ে হাত তুলতাম না। শুধু আমার ইচ্ছের বিরুদ্ধে মাঝে মাঝে আদর আর অত্যাচার একসঙ্গে মিশে যেত। আলিঙ্গন আর পীড়নে কোনো ভেদ থাকতো না। সে কিন্তু সব বুঝতে পারত। আমি মাঝে মাঝে তাকে অনুনয় বিনয়ও করতাম, কিন্তু তার মুখে একটি মাত্রই কথা ছিল, আমাকে একটু সময় দাও, ভুলতে সময় দাও। ভুলতে সময় দাও, তার মুখে সেই কথা কি ভুলবার? তার অসাক্ষাতে আমি তার বাক্স সুটকেস সব উল্টে পাল্টে দেখলাম, জানো। উপহারের বইগুলির পাতা উল্টে পাল্টে সব লক্ষ্য করে দেখলাম, কিন্তু কোনো হদিশ পেলাম না। শেয়া নামে বাইরে কোনো চিহ্নই ধরে রাখেনি, সব ভিতরে ভরে নিয়ে এসেছে। আমার কাণ্ড দেখে মা মাঝে মাঝে রাগ করতে লাগলেন। ছি ছি ছি, তুই কি পাগল হয়ে গেলি মন মতো? কি শুরু করেছিস বলতো? আর শুরু, আমি এখন শেষ করতে পারলেই বাঁচি। জীবনে কেউ আমাকে এমন করে ঠকাবে সে কথা ভাবতেও আমার সর্বাঙ্গ জ্বলে যেতে লাগলো। জানো, শেষে আর না থাকতে পেরে আমি ওর বাবাকে চিঠি লিখলাম, আপনার মেয়ের শরীর খারাপ, তাকে নিয়ে যান, জায়গা বদলালে স্বাস্থ্য ফের ভালো হবে। ওর বাবা ছিলেন ব্যাংশাল কোর্টের উকিল, জরুরি মামলা মোকদ্দমা ফেলে রেখে ব্যস্ত হয়ে চলে এলেন। কি হয়েছে অমিয়ার, কি হয়েছে? মার কাছে এসে যা শুনলেন তাতে আমার শ্বশুরের মুখে হাসি ফুটল। ওহো, তাই বলুন। আমার আগেই বোঝা উচিত ছিল। আমি আরো কত দুশ্চিন্তা বয়ে নিয়ে এসেছি। কিন্তু তাকে আড়ালে ডেকে নিয়ে আমি যা বললাম তাতে তার মুখের হাসি ফের নিভে গেল। বললাম, আপনি আমাকে সব দিক থেকে ঠকিয়েছেন। তিনি বললেন, সে কি কথা বাবাজি, সে কি কথা? আমি বললাম, আপনি যা সোনা দিয়েছেন তা সব গিল্টি, যে ঘড়ি দিয়েছেন তা চলে না, যে ফার্নিচার দিয়েছেন তা সবই বাজে কাঠের। এর চেয়ে স্পষ্ট করে আমি কিছুই বলতে পারলাম না, কেমন যেন মুখে আটকে গেল। আমার শ্বশুর বললেন, তুমি কি বলছো বাবাজি, তোমার কি মাথা টাথা খারাপ হলো? কিন্তু উকিলের গলার জোর নেই, চোখে আইনের শাসন নেই, থাকলে যেন আমি বেশি খুশি হতাম। ঘরে এসে দেখি আমার স্ত্রী ড্রেসিং টেবিলের সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। পিছন থেকে আমি তার মুখ দেখতে পেলাম না, শুধু আয়নায় ছায়া দেখলাম। সেই ছায়াময়ীর দুটি চোখ বেয়ে জলের ধারা নেমেছে। যাওয়ার আগে সে নিঃশব্দে আমাকে প্রণাম করে গেল। আমিও নিঃশব্দ রইলাম, কিন্তু তাকে যেন ছুঁতে পারলাম না, আশীর্বাদও করতে পারলাম না। আমার তখনকার বয়স, তখনকার মন, তখনকার বিচার বুদ্ধির কথা ভেবে তুমি নিশ্চয়ই আমাকে ক্ষমা করবে কল্যাণ। তবে চলে যাওয়ার পর সে আমাকে একখানা চিঠি লিখেছিল, পুরো খাম, অতিরিক্ত টিকিট দিয়ে তবে পাঠিয়েছে। কিন্তু কি আশ্চর্য, সে চিঠি না খুলে সিগারেট ধরিয়ে জ্বলন্ত দেশলাইয়ের কাঠিটা আমি তার উপর ফেলে দিলাম। আমি যেমন করে পুড়েছি, চিঠিটাও তেমন করে পুড়তে লাগলো। আমার দেখেও সুখ। সব শেষ হওয়ার পর হঠাৎ আমার খেয়াল হলো, ছি 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 ছি, এ কি করলাম? আমি যা জানতে চেয়েছিলাম চিঠিতে হয়তো সবই ছিল, কিছুই তো জানা গেল না। তারপর আর কোনো চিঠি এলো না। মাস তিনেক পরে টেলিগ্রাম এলো, সে মারা গেছে। কলতলায় আছাড় খেয়ে পড়েছিল, হ্যামারেজ বন্ধ করা যায়নি। আমার মনে একটা বিশ্রী সন্দেহ ঝিলিক দিয়ে উঠল, আছাড়টা কি ইচ্ছার নাকি অনিচ্ছার, কে জানে। মা এই দুঃসংবাদ শুনে কেঁদে উঠলেন, আমার কি সর্বনাশ হলো রে খোকা। আমি ভাবলাম, সর্বনাশ তো সে নিজের মনের মধ্যেই পুষে নিয়ে এসেছিল, নতুন তো আর কিছুই ঘটেনি।
2 বছর বাদে মা মারা যান। আরো 5 বছর বাদে আমি ফের বিয়ে করি। বিয়ের আগে আমি আগেকার যৌতুক সব বেচে দিলাম, কিছু বা দানও করলাম। আমার নতুন বউ এসে পুরনো কোনো চিহ্নই দেখতে পেল না। তবু জানো, প্রথম প্রথম সে আমার চোখের দিকে কেমন করে যেন তাকিয়ে থাকতো। আমি যেমন করে খুঁজেছি, সেও বোধহয় তেমনই করে খুঁজত। তারপর আস্তে আস্তে তার সন্দেহ দূর হলো, ছেলে মেয়ে হতে লাগলো। আমি এখন বেশ সুখেই আছি। আমার স্ত্রীর এই সম্বন্ধে আর কোনো অভিযোগ নেই। তবে তার শুচিবায়ুতায় মাঝে মাঝে বড় বিরক্ত হই। কি আর করা যাবে বলো, দোষগুণ সকলের মধ্যেই আছে। তারপর 2 বছর আগে সেবারও কলকাতায় এসেছিলাম। কাজকর্ম সেরে কি করে যেন ঘুরতে ঘুরতে আমি সেই ডিকশন লেনে গিয়ে পড়লাম। দোতলা সেই বড় ভাড়াটে বাড়িটা কারোরই চোখে না পড়বার কথা নয়, আমারও পড়ল। আমার সেই প্রথম পক্ষের শ্বশুর বাড়ি। 2বার মাত্রই এসেছিলাম। মোড়ের মুদি দোকানটায় খোঁজ নিয়ে জানলাম আমার সেই শ্বশুর মশাই এখন আর ও বাড়িতে নেই। কবে কোথায় উঠে গিয়েছেন তাকেও জানে না। সে কি আজকের কথা! চেনাশোনা কেউ নেই। আমি একটু দূরে দাঁড়িয়ে নির্ভয় সেই বাড়িটাকে দেখতে লাগলাম। 5 ঘর ভাড়াটের বাড়ি, কেউ ঢুকছে কেউ বেরুচ্ছে। এই 20 বছর ধরে কত লোক এসেছে, কত লোক চলে গেছে। ঘরে ঘরে কত জন্ম, কত মৃত্যু, কত বিয়ে। বরের চাদরের সঙ্গে গাঁটছড়া বেঁধে কত মেয়ে নিশ্চিন্তে স্বামীর ঘর করতে বেরিয়েছে। হঠাৎ মোদি আমাকে জিজ্ঞাসা করলো, ও বাড়িতে কেউ কি আপনার চেনা ছিল বাবু? আমি বললাম, না না। যেই না না বলা, অমনি আমার চোখের সামনে একখানি আয়না ভেসে উঠল। বলতে পারো হ্যালিউসিনেশন, বলতে পারো স্মৃতি দর্পণ। সেই আয়নায় ফের দেখলাম সেদিনের ছায়াময়ীকে। 2 চোখে আজও সেই অফুরন্ত ঝর্ণার ধারা, তা যেন কোনোদিনও শুকোবে না। মনমতো থামলো। বিয়ারা কখন চা দিয়ে গিয়েছিল। মনমতো আস্তে আস্তে তাতে চুমুক দিল। সঙ্গে সঙ্গে 2 ফোঁটা জল সেই চায়ের কাপের মধ্যে ঝরে পড়ল। অবাক কাণ্ড! মনমতো লজ্জা পেয়েছে দেখে আমি তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিলাম। আর প্রায় সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়ালো মনমতো। ঘড়ির দিকে তাকিয়ে বলল, ইস, অনেক দেরি হয়ে গেল ভাই, চলি এবার। কনফারেন্সে আমাকে রেজলিউশনটা মুভ করতে হবে। চলি, তুমিও তো ব্যস্ত। ব্যস্ত তো বটেই, আমার হাতেও কাজের খুব চাপ, সময় নেই। দ্রুত হাতে ডাকের কপি ছাড়তে হবে। 2 বন্ধুর তাড়াহুড়ো, এত ব্যস্ততার মধ্যে অবিবেচক অনাহত 2টি সিক্ত মুহূর্ত হঠাৎ এই খর রোদে এমন করে কেন এসে পড়েছিল কে জানে।